আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার কাছে এই মুহূর্তে রয়েছে Oppo A5 Pro। হ্যাঁ, এটা একটা 4G স্মার্টফোন। স্মার্টফোনটার প্রাইস আমি অলরেডি জানি, তবে ভিডিওর কোনো একটা জায়গায় কিন্তু অবশ্যই মেনশন করে দিব। সো পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলবেন না। বাট স্টিল নাও এই স্মার্টফোনটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে বেশ অনেক জায়গায় ল্যাকিংস পয়েন্ট খুঁজে পেয়েছি স্মার্টফোনটার মধ্যে। তাই আজকের ভিডিওতে এই স্মার্টফোনটার ভালো দিকগুলো, এভারেজ কিছু দিকগুলো এবং এই স্মার্টফোনটার ডেডিকেটেড যে ড্রব্যাক পয়েন্টগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই যারা ভিডিওটা দেখছেন লাইক করতে অনেকেই ভুলে যান, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। কমেন্ট সেকশনে এই স্মার্টফোনটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন। হ্যাঁ, বরাবরের মতো নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো লেটস বিগিন দ্য শো। এটি হচ্ছে স্মার্টফোনটার বক্স, আর বক্স কন্টেন্ট হিসেবে এখানে আমরা পাচ্ছি একটি কোয়ালিটিফুল ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি সিম ইজেক্টর পিন পাচ্ছি, একটি টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল, 45 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং সর্বশেষ আমার হাতে থাকা এই স্মার্টফোনটা। ভিডিও শুরুতেই আমরা আলোচনা করতে চাই স্মার্টফোনটার ভালো কিছু দিক নিয়ে, কারণ আমি চাই প্রথমে আপনারা একটু মিষ্টি অনুভব করুন। স্মার্টফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, এই স্মার্টফোনটা দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায় এবং আমার হাতের এই স্মার্টফোনটার কালার নাম হচ্ছে মকা ব্রাউন কালার। তবে এটার যে আরেকটা কালার রয়েছে অলিভ গ্রিন, সেটা ব্যাক প্যানেলে কিন্তু লেদার ব্যবহার করা হয়েছে, যা লং টাইমে ভালো এক্সপিরিয়েন্স কখনোই দেয় না। সো আমি রেকমেন্ড করব আপনারা যদি নিতে চান তাহলে এই আমার হাতে থাকা মকা ব্রাউন কালারটা নিতে পারেন। একটা বিষয় ভালো লেগেছে যে এই স্মার্টফোনটা ধরে আমার কাছে মনে হচ্ছিল হয়তো ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে, বাট এক্স্যাক্টলি বলতে পারছি না কারণ তথ্যটা আমি পাইনি। এছাড়া স্মার্টফোনটার ওজন ঠিকঠাক ছিল, পাশাপাশি স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট স্লিম এবং বিশাল একটা ব্যাটারিও পেতে যাচ্ছেন। হ্যাঁ, এই স্মার্টফোনটার মধ্যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটা আনলক করতে পারে। তবে উপরের দিকে তাকে একটু হতাশ হয়েছে, কারণ সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন স্মার্টফোনটার মধ্যে কোনোভাবেই ব্যবহার করা হয়নি। নিচের দিকে অন্যান্য পোর্টস এন্ড বাটনগুলো রয়েছে। আপনাদের জন্য বলে রাখি, স্মার্টফোনটার মধ্যে কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকারটা অফার করা হয়েছে। 300% ভলিউম বুস্টার ওপেন করলেও যথেষ্ট লাউড এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করতে পারে এই স্মার্টফোনটা। আর যদি ক্যামেরা বাম্পের কথা বলি, আসলে এই ধরনের ক্যামেরা বাম্প আমরা অলরেডি দেখেছি। সো এটা ইউনিক কিছু লাগছে না। তবে স্মার্টফোনটার আউটলুকটা কেমন লাগছে আপনাদের, সেটা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বাই দ্য ওয়ে, ভালো দিকগুলোর মধ্যে স্মার্টফোনটার মধ্যে কিন্তু মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট ক্ষমতা রয়েছে। দ্যাটস ওয়াই নর্মাল রেঞ্জ থেকে পড়ে গেলে, মানে এভাবে যদি পড়ে যায়, তাহলে আই হোপ স্মার্টফোনটার মধ্যে কিছুই হবে না। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আরো একটা বিষয় হচ্ছে এটার মধ্যে IP66, IP68 এবং 69 এর রেটিং রয়েছে, যা 1 মিটার থেকে 1.5 মিটার পানির মধ্যে কিন্তু 30 মিনিট পর্যন্ত আপনি অনায়াসে চুবিয়ে রাখতে পারবেন। সো এইটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ স্মার্টফোন। পূর্বে বলেছিলাম স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট স্লিম। হ্যাঁ, 7.75 মিলিমিটার, বাট স্মার্টফোনটার মধ্যে 5800 mAh এর একটা বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর স্মার্টফোনটাকে ফুললি পাওয়ার আপ করার জন্য বক্সে থাকা 45 ওয়াট দিয়ে যদি চার্জ করেন, তাহলে ঘন্টা খানিকের কিছুটা বেশি সময় লাগবে স্মার্টফোনটাকে ফুল চার্জ করতে। তবে স্মার্টফোনটার চার্জিং ব্যাকআপ কিন্তু যথেষ্ট বেটার পেয়েছি। আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন, তাহলে এই স্মার্টফোনটা অনায়াসে 1 থেকে 1.5 দিন চার্জিং টাইম আপনাকে দিতে পারবে। একটু হেভি ইউজ করলে, পাশাপাশি লং টাইম ইউজ করলেও, আপনি যদি স্ক্রিন অন টাইমের কথা চিন্তা করেন, তাহলে স্মার্টফোনটা নর্মাল গেম টেম খেলে হালকা পাতলা ব্যবহার করে প্রায় 9 ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পেয়েছি। তবে যদি গেম খেলেন সেই ক্ষেত্রে চার্জিং টাইম একটু ব্যতিক্রম আসবে। এছাড়া এই স্মার্টফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আই হোপ আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই বেটার হবে। ঠিক এই দিকগুলো ছিল এই স্মার্টফোনটার ভালো দিক। তবে স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আমার কাছে মনে হয়েছে অ্যাভারেজ। সো এখন আমরা একটু অ্যাভারেজ সাইড নিয়ে আলোচনা করি। স্মার্টফোনের মধ্যে আমরা পারফরমেন্স সেকশনে আসলাম, আর এখানে আমরা পাচ্ছি 8 GB LPDDR4X র্যাম, পাচ্ছি 128 GB রম। তবে স্মার্টফোনটা এই মুহূর্তে একটি ভেরিয়েন্টে এসেছে, আই হোপ সামনে হয়তো আরো একটা ভেরিয়েন্ট আমরা দেখতে পারি। তবে স্মার্টফোনটার মধ্যে UFS 2.1 স্টোরেজ টাইপের রম ব্যবহার করা হয়েছে, যার রিড রাইট স্পিড আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে স্মার্টফোনটার র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে এক্সপেকটেশন আসলে যেমন ছিল, কিছুটা মনে হয় এখানে প্রবলেম আছে। আমরা নর্মালি 8-10টা অ্যাপ ব্যবহার করতে পারছিলাম, তবে মাঝে মাঝে কিছুটা ল্যাগ ফেস করেছি। হয়তো আপডেটে এই ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে। এমনিতে ডে টু ডে লাইফে কাজবাজগুলো করার জন্য স্মার্টফোনটা বেশ ভালোই রেজাল্ট করবে, তেমন একটা প্রবলেম হবে না। 4-5টা অ্যাপ যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স, পাশাপাশি অ্যাপ ওপেনিং, সুইচিং, এই সকল কাজগুলো কিন্তু খুব ইজিলি এই স্মার্টফোনটা হ্যান্ডেল করতে পারবে। স্মার্টফোনটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন Android 15, সাথে রয়েছে ColorOS 15। আর এই স্মার্টফোনটার মধ্যে আপনি প্রসেসর হিসেবে দেখতে পাবেন স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেটটা, যা অলরেডি আমরা 17,000 টাকা বা 16,000 টাকার ফোনে দেখতে পাচ্ছি। সেটা যদি
25,000 টাকা, হ্যাঁ 24,999 টাকা হচ্ছে এই স্মার্টফোনটার দাম। সো এই প্রাইস পয়েন্টে অফার করা হয় সেটা একটু দুঃখজনক। তাই এটাকে অ্যাভারেজ বলবো না খারাপ বলবো সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর এই স্মার্টফোনটা ডে টু ডে লাইফে কাজবাজগুলো হ্যান্ডেল করতে পারছিল, এই চিপসেটটাও হ্যান্ডেল করতে পারছিল। আপনি নর্মালি যদি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করেন, মাঝে মাঝে হালকা পাতলা গেম টেম খেলেন আর রেগুলার লাইফের কাজবাজগুলোই করেন, তাহলে এই চিপসেটটা মোটামুটি একটা ঠিকঠাক সাপোর্ট দিতে পারবে। তবে স্মার্টফোনটা আপনি পাচ্ছেন 2 বছর ওএস আপডেট, আর 2 বছর ওএস আপডেট দ্যাটস মিন 16 এবং 17 পর্যন্ত কিন্তু অ্যান্ড্রয়েড আপডেটটা অটোমেটিক্যালি স্মার্টফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন। ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটা আমাকে হ্যাপি করতে পারেনি, যদিও ওপোকে একটা ট্যাগলাইন দেওয়া হয় সেটা হচ্ছে ওপোর ক্যামেরা ফোন। বাট আমার মনে হচ্ছে 25,000 টাকা প্রাইস পয়েন্টে ক্যামেরাটা একটু পিছিয়ে থাকবে। স্মার্টফোনটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর 2 মেগাপিক্সেল একটা বোকে সেন্সর ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছি 8 মেগাপিক্সেল। স্পেশাল ফিচার হিসেবে এখানে আপনি পাচ্ছেন এআই ইরেজার এবং ডুয়েল ভিউ ভিডিও, আর নর্মাল যে অপশনগুলো থাকে সেগুলো কিন্তু স্মার্টফোনের মধ্যে অবশ্যই থাকছে। এই স্মার্টফোনটা দিয়ে ভিডিও করতে চাইলে আপনি সর্বোচ্চ 1080 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে স্মার্টফোনটার মধ্যে কোনো প্রকার ইআইএস এর সুবিধা থাকছে না, তাই অবশ্যই আপনাকে একটু স্টেবল হাতে ভিডিও রেকর্ড করতে হবে। আউটডোরে আমরা এই স্মার্টফোনটা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি। ছবির কোয়ালিটি আউটডোরে মোটামুটি ঠিকঠাক, এখানে শার্পনেস ডিটেল মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল, তবে আমার কাছে মনে হচ্ছিল যে তার ডিটেলটা আরেকটু বেটার হতে পারতো। এছাড়া এটার যে ডাইনামিক রেঞ্জ, এটার যে ব্যালেন্সিং পারফরমেন্স সেটা মোটামুটি ঠিকঠাক বা ব্যালেন্সের কাতারে পড়ে। লো লাইট কন্ডিশনের ছবি কিছুটা সফট করে ফেলে, আউটডোরে ছবি তুলে আবার ঠিকঠাক। এছাড়া ওভারঅল এটার যে এইচডিআর এক্সপোজার ব্যালেন্স এগুলো এভারেজের তালিকায় পড়ছে। এছাড়া স্মার্টফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা আউটডোরে ছবি তুলেছি, সেখানে মোটামুটি ভালোই ডিটেল ধরে রাখতে পারছিল, শার্পনেস ঠিকঠাক, পোর্ট্রেটের ছবিগুলো এইজ ডিটেকশন আরেকটু বেটার হতে পারতো, তবে কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়েছে। আর ছবিটা যদি লো লাইটে তোলা হয় সেই অবস্থায় ছবি একটু সফট করে দিবে, নয়েসের পরিমাণ কিছুটা বাড়বে। তাই যথাসম্ভব চেষ্টা করবেন অবশ্যই আউটডোরে বা ডিরেক্ট সানলাইট অথবা ভালো আলোতে ছবি তোলার। এছাড়াও এই স্মার্টফোনটার মধ্যে ক্যামেরা টু এপিআই সাপোর্ট পাচ্ছেন, তাই চাইলে জিক্যাম এবং ইলিমসির মতো ক্যামেরা কিন্তু ব্যবহার করতে পারবেন। অনেক কিছু তো বলে ফেললাম, তবে স্মার্টফোনটার অ্যাভারেজ সাইড এবং ভালো সাইড তুলে ধরলাম। সো অনেকে ভাবছিলেন যে ডিসপ্লে নিয়ে এখন আলোচনা করিনি। হ্যাঁ, এটাই হচ্ছে স্মার্টফোনটার মূল নেগেটিভ পয়েন্ট। কারণ এই দামে মানে 25,000 টাকা প্রাইস পয়েন্টে স্মার্টফোনটার মধ্যে অফার করা হয়েছে একটা এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। যদিও এটা একটা মিডল পাঞ্চল ডিসপ্লে, বাট চারদিকে চিন এবং বেজেল এরিয়া এতটাই বেশি বা এই দামে আসলে এটা ঠিকঠাক ছিল না বলে মনে হয়েছে। এছাড়া স্মার্টফোনটার মধ্যে 90 হার্টজ মোটামুটি ঠিকঠাক পুশ করতে পারছিল। আমরা যখন কন্টেন্ট দেখছিলাম অন্যান্য এইচডি প্লাস ডিসপ্লেগুলোর মতোই এটা শার্পনেস ডিটেল পেয়েছি, তবে এটা যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে হতো অবশ্যই এক্সপিরিয়েন্স আরো বেশি বেটার আসতো। এমনিতে স্মার্টফোনটার মধ্যে ভালো সাউন্ড কোয়ালিটি থাকার কারণে যে কোনো কন্টেন্ট দেখতে পারবেন খুব ইজিলি, তেমন একটা প্রবলেম হবে না। তবে স্মার্টফোনটার মধ্যে আউটডোরে পর্যাপ্ত ব্রাইটনেসই পেয়েছি 1000 নিটস, যা ঠিকঠাক ছিল স্মার্টফোনটা চলার জন্য। সো ঠিক এই জন্যই আমার কাছে মনে হচ্ছিল স্মার্টফোনটা এই দামে একটা পারফেক্ট ডিসপ্লে কিন্তু অফার করতে পারেনি। পূর্বে যখন চিপসেটটার কথা বলেছিলাম অনেকেই ধারণা করে ফেলেছেন যে স্মার্টফোনটার গেমিং এক্সপিরিয়েন্স কেমন হতে যাচ্ছে। আসলে এখানে যে জিপিইউটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপগ্রেডেড কোনো জিপিইউ না, ঠিক অনেকটা মান্দাত্তার আমলের জিপিইউ। সো সেটাই এটার মধ্যে থাকছে, তাই গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে এতটা এক্সপেকটেশন রাখবেন না। নর্মাল গেমগুলো খেলতে পারবেন, পাশাপাশি মাঝে মাঝে একটু ফ্রি ফায়ার, মাঝে মাঝে পাবজি লাইট বা হাই গ্রাফিক্সের গেমগুলো বাদ দিয়ে যে গেমগুলো রয়েছে সেগুলো স্মার্টফোনের মধ্যে খেলা যাবে। আমরা ই ফুটবল গেমটাও খেলে দেখেছি, মাঝে মাঝে একটু ল্যাগ ফ্রেম ড্রপ কিন্তু স্মার্টফোনটার মধ্যে পেয়েছি। সো এই বিষয়টা মানে গেমিং এর জন্য নিয়ে থাকলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা প্রচুর প্রি ইনস্টল অ্যাপ দেখতে পেয়েছি যে আসলে এই ইউআই এর সাথে মানে জাস্টিফাই করে না। সো আমার মনে হয় এই প্রি ইনস্টল অ্যাপগুলো কমিয়ে নিয়ে আসা দরকার। ওপর যেগুলো আমরা প্রিভিয়াসলি অনেক ফোনেই দেখতে পাইনি, বাট এই স্মার্টফোনটার মধ্যে তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে। এছাড়া এদের যে ওএস আপডেট সেটা মনে হয় আমার মনে হচ্ছিল আরেকটু বাড়ানো উচিত। 2 বছর না রেখে যদি অন্তত 4 বছর রাখা হয় সেটা অবশ্যই বেটার হবে। এছাড়া এইগুলোই ছিল স্মার্টফোনটার ড্রব্যাক পয়েন্ট। এই স্মার্টফোনটা যেহেতু 24,999 টাকায় পাওয়া যাচ্ছে, সো আমার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্মার্টফোনটা একটা ওভার প্রাইস স্মার্টফোন। কারণ বেশ কয়েকটা ড্রব্যাক পয়েন্ট পেয়েছি, পাশাপাশি এভারেজ যে সাইটগুলো ছিল সেগুলোর মধ্যেও কিছু কিছু জায়গায় কিন্তু ড্রব্যাক পয়েন্টই মনে হয়েছে। তাই আমার মনে হচ্ছে এই প্রাইস আর একটু বেটার কিছু দিলে ভালো হতো। কারণ স্মার্টফোনটা এই প্রাইসের ডিসপ্লেটা সব থেকে বড় ড্রব্যাক পয়েন্ট, সাথে প্রসেসর ক্যামেরাটা আর একটু বেটার হতে পারতো, সবকিছু বলেছি অলরেডি। তবে তারা সব থেকে বেশি ফোকাস রেখেছে কি জানেন, এই স্মার্টফোনটার মধ্যে মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট রয়েছে। দ্যাটস ওয়াই নর্মাল রেঞ্জ থেকে পড়ে টরে গেলে যাতে কিছু না হয়। এখন আমার কথা হচ্ছে আমি যখন একটা স্মার্টফোন কিনবো শুধু কি এইটার উপর বেস করে কিনবো? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বাট এটার উপর বেস করে কিনলে কি কতটা জাস্টিফাই হয়? অথবা আমার কি ওয়াটারপ্রুফটা অনেক বেশি জরুরি? সো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনি যদি মনে হয় এই স্মার্টফোনটা আপনার জন্য পারফেক্ট অবশ্যই নিতে পারেন, তা না হলে ইগনোর করতে পারেন।
আর এই ধরনের ভিডিওগুলো দেখতে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।